মা, আমি বাপের বাড়ি থেকে আপনাদের জন্য মাছের মাথা দিয়ে ডাল, চিংড়ি মাছের মালাইকারি আর মটন কষা নিয়ে এসেছি। মা আমাদের জন্য আজকে যা যা রান্না করেছিল সবকিছু টিফিনে করে আপনাদের জন্য পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, তাতে আমরা কি করব? আর আমাদের তোমার মায়ের হাতে দেশি রান্না খেতে বয়েই গেছে। তুমি চোখে দেখতে পাচ্ছ না বড় বৌমার টেবিলে কত রকমের বিদেশি স্যালাড, তার সাথে ইটালিয়ান পাস্তা, চাউমিন সবই সাজিয়ে রেখেছে। এগুলো ছেড়ে এখন আমরা তোমার মায়ের হাতের বাসি রান্না করা খাবার খেতে যাব? আসলে ব্যাপারটা কি বলুন তো, আপনার ছোট বৌমা বাবার জন্মে এরকম ভালো ভালো বিদেশি খাবার চোখেও দেখেনি, তাই জন্য ওরকম ভাত, ডাল, মাছ, মাংস খেয়ে পড়ে থাকে। এভাবেই তারা সবাই মিলে অনিতাকে ভীষণ পরিমাণে ছোট করে, যার ফলে অনিতার খুবই খারাপ লাগে। অন্যদিকে সবাই মিলে একসঙ্গে বসে মজা করে বিভিন্ন রকমের বিদেশি খাবার খেয়ে নেয়। তারা অনিতার নিয়ে আসা ভালো ভালো দেশি রান্না কিছুতেই খেতে চায় না, তাই অনিতা সমস্ত খাবার ফ্রিজে তুলে রেখে দেয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। এই কদিনে তারা প্রত্যেকদিন বিদেশি খাবার খায় বলে অন্য কোনো খাবার তারা ছুঁয়েও দেখতে চায় না। তাই অনিতার নিয়ে আসা দেশি খাবারগুলো ফ্রিজে থাকতে থাকতে পচে যায়। বৌমা, ফ্রিজ থেকে খাবার পচা গন্ধ বেরোচ্ছে, তবুও তুমি খাবারগুলো ফেলবে না, তাই তো? না মা, আমার মা অনেক কষ্ট করে খাবারগুলো রান্না করেছে, তাই পচে গেলেও আমি খাবারগুলো ফেলে দেব না। আমি প্রত্যেকদিন খাবারগুলো অল্প অল্প করে খাচ্ছি, তাই আজকেও খাবো। হ্যাঁ, এরকম পচা ভাত ডাল খাও, তারপর শরীর খারাপ হলে আমাদেরকে তোমাকে দেখতে হবে। অসহ্যকর। কতবার বলছি আজকে আমি সবার জন্য চিকেন সসেস পাস্তা রান্না করেছি, খেয়ে দেখো, কিন্তু তুমি তবুও খাবে না। না, আমার ওসব পিৎজা পাস্তা খেতে ভালো লাগে না। ঠিক আছে, ভালো লাগে না যখন, তখন খেতে হবে না। আর হ্যাঁ, তুমি আজকে যে করে হোক ফ্রিজ পুরো পরিষ্কার করে ফাঁকা করে দেবে, কারণ ফ্রিজে আমাকে খাবার রাখতে হবে। আমি সুপারমার্কেট থেকে রেডিমেড ফ্রাইড রাইস, পাস্তা, চিলি চিকেন সবকিছু কিনে নিয়ে এসেছি। ওগুলো ফ্রিজে না রাখলে কিন্তু নষ্ট হয়ে যাবে। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কাটে, কিন্তু প্রত্যেক দিনই বাড়িতে দুই বৌমার মধ্যে দেশি রান্না এবং বিদেশি রান্না বান্না নিয়ে সবসময় একরকমের প্রতিযোগিতার সৃষ্টি হয়। একদিন বাড়ির দুই ছেলে বাড়ি থেকে টিফিন নিয়ে অফিসে যায়। দুপুরবেলা লাঞ্চ টাইমে তারা যখন ক্যান্টিনে একসঙ্গে খাবার খেতে বসে তখন, দাদা, তোর লাঞ্চ বক্সে কি আছে রে? কেননা আমার লাঞ্চ বক্সে রুটি আর আলুর তরকারি আছে, আর তার সাথে আবার ঢেঁড়স ভাজা। আমার আর ভালো লাগে না। বৌদি তোকে চাউমিন বানিয়ে দিয়েছে কি দেখতো, যদি চাউমিন থাকে তাহলে আমাকে একটু দিস প্লিজ। না না, আমার টিফিন বক্সেও তো চাউমিন রাখা নেই, কিন্তু কালকে রানী বললো ওনাকে আমাদের দুজনকে চাউমিন বানিয়ে দেবে, কিন্তু আমার টিফিন বক্সেও তো তোর মতো ঢেঁড়স আলু ভাজার তরকারি আর রুটি আর মিষ্টি আছে। দুপুরবেলা এসব খাবার খেতে কারো ভালো লাগে নাকি? ধুর। হ্যাঁ, ঠিক কথাই বলেছিস। নিশ্চয়ই আজকে আমার বউ সকালবেলা ঘুম থেকে উঠে সব ফালতু খাবার রান্না করেছে। আমাদের বন্ধুদেরকে দেখ কি সুন্দর বিরিয়ানি, ফ্রাইড রাইস, নুডলস কত কিছু খাচ্ছে, আর আমাদের এখন সবার সামনে রুটি তরকারি খেতে হবে। ছি, লজ্জায় পুরো মাথা কাটা যাচ্ছে। ঠিক কথাই বলেছিস। আজকে গিয়ে তুই তোর বউকে পরিষ্কার বলে দিবি যাতে কালকে থেকেও আমাদের টিফিন রান্না না করে। আমার বউ কালকে থেকে আমাদের টিফিন বানিয়ে দেবে। সন্ধ্যাবেলা দুই ভাই যখন বাড়িতে ফিরে আসে তখন তারা অনিতাকে ভীষণই কথা শোনাতে শুরু করে। আজকে সকালবেলা দিদি অনেক দেরি করে ঘুম থেকে উঠেছে, তাই আমার কাছে তোমাদের জন্য রান্না করা ছাড়া আর কোনো উপায় ছিল না। তোমরা তো ভালো করেই জানো আমি প্রত্যেকদিন সকালবেলা রুটি তরকারি দিয়ে টিফিন খাই, তাই তোমাদেরকে ওটাই দুপুরবেলার খাবার হিসেবে দিয়ে দিয়েছি। আমি যখন ঘুমাচ্ছিলাম তুই আমাকে ডাকতে পারতিস, আমি তাহলে ঘুম থেকে উঠে ওদের জন্য অনলাইন থেকে খাবার অর্ডার করে দিতাম। তাছাড়াও ফ্রিজে কালকে রাত্রিবেলা চাউমিন রাখা ছিল, ওটা অন্তত ওদেরকে গরম করে দিতেই পারতিস। হ্যাঁ অনিতা, বৌদি একদম ঠিক কথাই বলেছে। তুমি একদমই আমাদেরকে খারাপ খারাপ রুটি তরকারি ভাত রান্না করে দেবে না। অফিসে আমাদের একটা মান সম্মান আছে, বুঝেছো? হ্যাঁ, অফিসে তোমাদের মান সম্মান আছে বলে আমি তোমাদেরকে বাসি খাবার গরম করে দেব, তাই তো? ঠিক আছে, তোমাদের যখন আমার হাতের রান্না এতটাই অপছন্দ তাহলে আমি কালকে থেকে তোমাদের আর লাঞ্চ বানিয়ে দেব না। এই বলে অনিতা ঘরে চলে যায়। পরের দিন সকালবেলা রানী ঘুম থেকে উঠে বাড়ির দুই ছেলের জন্য গরম গরম মোমো, তার সঙ্গে ফ্রাইড রাইস, চিলি চিকেন রান্না করে। এত ভালো ভালো খাবার দেখে বিকাশ এবং সাহেব দুজনেই খুবই খুশি হয়, তাই তারা খুশি মনে খাবারগুলো নিয়ে অফিসে চলে যায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন রানী এবং অনিতা যখন রান্নাঘরে রান্না করে তখন তাদের ননদ বিপাশা রান্নাঘরে গিয়ে বলে, বৌদি, বলছি তুমি দুদিন আগে যে খাবারটা রান্না করেছিলে ওটা একটু আমাকে রান্না করে দেবে গো, কারণ আমার বয়ফ্রেন্ড না তোমার হাতের ওই খাবারটা খেতে খুব পছন্দ করে। ও আমাকে বলেছে ওর জন্য বানিয়ে নিয়ে যেতে, কিন্তু আমি তো রান্না করতেই পারি না, কি করে বানাবো বলো তো?
বাসন্তী পোলাও আর মাটন কষা বানানো এমন কি ব্যাপার? তুমি একদম চিন্তা করো না, আমি আজকে গরম গরম পোলাও আর মাটন রান্না করে দিচ্ছি। তুমি সুজয়কে গিয়ে খাবারটা খাইয়ে এসো, ও খুব খুশি হবে। তারপর আমি নিজে তোমাকে পোলাও আর মাটন রান্না করা শিখিয়ে দেব। আমি তোমার সঙ্গে কথা বলিনি ছোট বৌদি, আমি তো বড় বৌদির সঙ্গে কথা বলছি। আর তুমি জানো না আমি একটু টেরা, তাই তোমার হয়তো বুঝতে ভুল হয়েছে। বড় বৌদি, তুমি আমাকে গোল্ডেন ডিলাইট পিৎজা বানিয়ে দাও। সুজয় পিৎজা খেতে চেয়েছে। আসলে বিপাশার চোখে সত্যি একটু সমস্যা আছে, কারণ সে একটু টেরা প্রকৃতি, তাই অনিতারও কোথাও একটা বুঝতে ভুল হয়। কিন্তু এমন সময় রানী খুবই খুশি হয়। পোলাও আর মাংস কষা রান্না করার শখ হয়েছে, আগে কথাগুলো বোঝো, তারপর তো বলবে। বিপাশা আমার সঙ্গে কথা বলছে কারণ আমি ভালো করেই জানি ওর বয়ফ্রেন্ড আমার মতো বিদেশি রান্না খেতে পছন্দ করে। তুমি একদম চিন্তা করো না বিপাশা, আমি এখনই পিৎজা বানিয়ে দিচ্ছি। এই বলে রানী সবার জন্য আবার গোল্ডেন ডিলাইট চিকেন পিৎজা রান্না করে। বিপাশা সেই পিৎজা নিয়ে তার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে চলে যায়। এভাবেই আরো কিছুদিন কেটে যায়, কিন্তু ইতিমধ্যে দুই বৌমার শ্বশুরবাড়ির লোকেরা বিদেশি রান্নাবান্নার প্রতি কেমন যেন আসক্ত হয়ে ওঠে। তাই তারা কিছুতেই এখন ভাত ডাল মাছ মাংস জাতীয় দেশি খাবার খেতে চায় না। এমনই একদিন বিপাশা তার বয়ফ্রেন্ড সুজয়কে নিজেদের বাড়িতে নিমন্ত্রণ করে। সুজয়, তুমি আমার বড় বৌদির হাতে রান্না খেতে খুব ভালোবাসো তাই না? তাই আজকে বড় বৌদি তোমার জন্য বিভিন্ন রকমের বিদেশি রান্না করেছে। তোমার যত ইচ্ছা হয় তুমি ততই খেতে পারো। সত্যি তো, এই খাবারগুলো কত ডেলিশিয়াস। যখন রেস্টুরেন্টে যাই তখন হাজার হাজার টাকা খরচা করে এরকম বিদেশি খাবার খাই, আর তখন আমার মা বাবা খুব রেগে যায়। কিন্তু আমার বিদেশি খাবার খেতে খুব ভালো লাগে। আই জাস্ট লাভ ইট। আর তুমি আমার মতো বিদেশি খাবার খেতে পছন্দ করে বলে আমি তোমাকে এত ভালোবাসি। এই শুনে রানী তখনই বিপাশা এবং সুজয়কে বেশি বেশি করে বিদেশি খাবার পরিবেশন করে। সুজয় রীতিমতো সব খাবার খেয়ে বেশ খুশি মনে বাড়িতে ফিরে যায়। আর যা দেখে রানী এবং বিপাশা দুজনেই খুবই খুশি হয়। কিন্তু হঠাৎই একদিন বিপাশা মনমরা করে বাড়িতে বসে থাকে। সে কারোর সঙ্গে কোনো কথা বলতে চায় না, এমনকি সে তার বাড়ির লোকেদের সঙ্গেও ভালো ব্যবহার করে না। সুতপা দেবী বিপাশাকে যখন তার দুই বৌমার সামনে ব্যাপারটা নিয়ে জিজ্ঞাসাবাদ করে তখন, মা জানো, সুজয় আমার সঙ্গে সম্পর্ক রাখতে চাইছে না। সেদিনকে আমাদের বাড়ি থেকে বৌদির হাতের কত ভালো ভালো বিদেশি রান্না খেয়ে গেল, কিন্তু তারপর থেকে আমার সঙ্গে আর কথা বলতেই চাইছে না। কি সব উল্টোপাল্টা কথা বলছে। তুমি বলতে কি চাইছো বিপাশা? আমার হাতের বিদেশি রান্না খেয়ে ও তোমার সঙ্গে সম্পর্ক ভেঙে ফেলছে? সেদিন যে প্লেট সেটে সব পিৎজা, পাস্তা, চিজ নুডলস, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই আরো কত কিছু গিলে গেল, তার বেলায় ওসব বেকার ফালতু কথা বলো না তুমি। না বড় বৌদি, আমি তোমাকে কোনো দোষ দিচ্ছি না। আসলে ওর মা ওকে আমার সঙ্গে দেখা করতে বারণ করেছে। আসলে কয়েকদিন আগে বিপাশা যখন সুজয়কে ফোন করে তখন, কি ব্যাপার সুজয়, আমার বড় বৌদির হাতের বিদেশি রান্না খেয়ে বাড়িতে যাওয়ার পর তুমি আমার সঙ্গে আর কথা বলছো না কেন? কি হয়েছে তোমার? আসলে আমার মা আমার সাথে খুব ঝামেলা করেছে জানো। মা ভাবছে তুমি হয়তো আমার বড় বৌদির মতো শুধু বিদেশি রান্না বান্না করতে পারো, আর আমাদের সংসারে তুমি বিয়ে হয়ে আসার পর মায়ের সমস্ত দেশি রান্নার প্রতি ভালোবাসা তুমি ঘুচিয়ে দেবে, মাকেও এরকম বিদেশি রান্না করে খাওয়াবে। তাই মা তোমার মতো এরকম বিদেশি রান্না করে বউ চাই না। আমি তোমার সাথে সম্পর্ক রাখতে পারবো না। আমি যতই বিদেশি খাবার খেতে ভালোবাসি না কেন, আমি তো দেশি ঘরেরই ছেলে, আর আমার মাও তো দেশি রান্নাই করতো, আর দেশি রান্না খেতে খুব পছন্দও করে। এই বলে সুজয় ফোন রেখে দেয়। সেদিনের পর থেকে বিপাশা প্রত্যেক দিনই কান্নাকাটি করে। আর সে যখন এই ব্যাপারটা তার বাড়ির সকলকে জানায় তখন কেবল লজ্জায় অনিতার দিকে তাকাতে পারি না, কারণ তারা যদি দেশি রান্না খাওয়া অভ্যাস করত তাহলে আজকে বিপাশাকে এরকম দিন দেখতে হতো না। বিপাশা, তুমি একদম কান্নাকাটি করো না, তোমার সম্পর্ক আমি বাঁচিয়ে দেব। তুমি অজয়কে ফোন করো আর ওদের পরিবারকে আজকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ করো। আমি আজকে ওদের সবাইকে রান্না বান্না করে খাওয়াবো। ব্যাস, যেই একটা নাম কেনার সুযোগ পেয়েছে অমনি তুমি রান্না বান্না করবে, তাই তো? থাক বড় বৌমা, তোমাকে আর বেশি কথা বলতে হবে না। আমার ছোট বৌমা যখন বলছে ও আজকে আমার মেয়ের হবু শ্বশুর বাড়ির লোকেদের রান্না বান্না করে খাওয়াবে, তাহলে আজকে ওই রান্না বান্না করবে, কারণ তোমার হাতে রান্না খেয়েই আমার মেয়ের সম্পর্ক ভাঙতে চলেছে। শাশুড়ি মাঝে এরকম ভাবে পাল্টি খেয়ে যাবে সেটা রানী ধারণা করতে পারে না। অন্যদিকে যথারীতি বিপাশা সুজয় এবং তার পরিবারের লোকেদেরকে ফোন করে নিজেদের বাড়িতে আসার জন্য অনুরোধ জানায়। তারা প্রথমে আসতে না চাইলেও পরে বিপাশার কথাই রাজি হয়ে যায়। এদিকে অনিতা সবার জন্য বাসন্তী পোলাও, মাংস কষা, পোলাও, চিকেন কষা, ভেটকি মাছের ভাপা, কচুর লতি দিয়ে চিংড়ি মাছ, সরু চালের ভাত, মাছের কালিয়া, লোটে মাছের চচ্চড়ি, পাবদা মাছ ভাজা, পমফ্রেট
পকেট মাছের ঝাল এবং বিভিন্ন রকমের বাঙালি ও দেশি খাবার দাবার রান্না করে, যার ফলে তাদের গোটা বাড়ি অনিতার হাতে রান্না করা দেশি খাবারের সুগন্ধে ভরে ওঠে। দুপুর হতে না হতেই সুজয়ও তার পরিবারকে নিয়ে নিমন্ত্রণ খেতে চলে আসে। আমি তো আসতেই চাইছিলাম না, কারণ আপনাদের বাড়িতে আসা মানেই আপনার বড় বৌমার হাতের বিদেশি রান্না খাওয়া, যা আমার একদমই পছন্দ নয়। কিন্তু বিপাশা বলল আজকে নাকি অন্য ধরনের রান্না হয়েছে, দেখি কেমন আবার অন্য ধরনের রান্না আজকে আপনারা খাওয়ান। এই শুনে অনিতা সবাইকে ভালো ভালো দেশি খাবার পরিবেশন করে। এমন সময় বিভিন্ন রকমের দেশি রান্না দেখে মালিনী দেবীর নিজের আনন্দ ধরে রাখতে পারে না, কারণ সে নিজেও এত ভালোবেসে দেশি রান্না বান্না করতে পারে না। ওরে বাবা, আমার তো সব পছন্দের খাবার দাবার হয়েছে দেখছি, দারুণ দারুণ। বিপাশা, তোমার বাড়িতে যখন এত ভালো ভালো দেশি রান্না হয়, তাহলে তুমি সবসময় আমার ছেলেকে বিদেশি খাবার খাওয়াও কেন? আমার ছেলেকে খাইয়েছো ঠিক আছে, আমাদের জন্যও তো টিফিন কারি করে তুমি সব উল্টোপাল্টা বিদেশি রান্না পাঠিয়েছো। আমি যদি জানতাম তোমার বাড়িতে এত ভালো ভালো দেশি খাবারও রান্না হয়, তাহলে তো আমি নিজেই খেতে চলে আসতাম। এই বলে মালিনী দেবী এবং তার পরিবার খুবই আনন্দে দেশি খাবার খেতে শুরু করে, যা দেখে বিপাশা এবং তার পরিবার খুবই খুশি হয়। এমনকি তারা সবাই মিলে অনিতার রান্নার অনেক প্রশংসাও করে। শুধু তাই নয়, সেদিনই মালিনী দেবী নিজের ছেলের সঙ্গে বিপাশার বিয়ের দিন পাকাপাকি করে দেয়। তাদের সম্পর্কে আর কোনো সমস্যা থাকে না। কিছুদিন পর খুবই ধুমধাম করে সুজয়ের সঙ্গে বিপাশার বিয়ে হয়। এরকম ঘটনার পর থেকে এখন সুতপা দেবীর বাড়িতে প্রত্যেকদিন ভালো ভালো দেশি খাবার রান্না করা হয়। অন্যদিকে বড় বৌমার যখন বিদেশি খাবার খেতে ইচ্ছা হয়, সে নিজে বাড়িতে বিদেশি খাবার রান্না করে কিংবা কখনো রেস্টুরেন্টে গিয়ে বিদেশি খাবার খেয়ে আসে। নিশা এবং তুহিনের বিয়ে কালকেই হয়েছিল, আর আজকে নিশার মুখ দেখানোর অনুষ্ঠান ছিল। তাদের পাড়া প্রতিবেশী অনেকেই নিশাকে দেখার জন্য তাদের বাড়িতে এসেছিল। নিশার মুখ ঘোমটা দিয়ে ঢাকা ছিল, আর তার শাশুড়ি মা রূপালী দেবী তার পাশে বসে কানে কানে অনবরত কিছু বলেই চলেছিল। ঠিক করে ঘোমটাটা দাও, কিভাবে ঘোমটা দিতে হয় সেটাও জানো না? একটুও যেন তোমার মুখ দেখা না যায়। ঠিক করে বসো। আর হ্যাঁ, কেউ মুখ দেখতে এলে পুরো ঘোমটা খোলার দরকার নেই, অল্প একটু মুখ খুলেই ঢেকে দেবে। তুমি স্বর্গের কোনো পরী নও যে সবাই তোমার দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকবে। রূপালী দেবীকে তার বৌমার সঙ্গে ফিসফিস করে কথা বলতে দেখে তাদের প্রতিবেশী বুলটি দেবী বলে, কে গো দিদি, তখন থেকে দেখছি বৌমার কানে কানে ফিসির ফিসির করেই যাচ্ছ। কিসের এত কথা গো? একটু আমাদেরকেও বলো, আমরাও শুনি। না না, কিছু না, আসলে নতুন জায়গা তো, সেই জন্য বৌমাকে সবকিছু বুঝিয়ে দিচ্ছি। কই, আমরাও দেখি তুমি কেমন বৌমা করে এনেছো। কই দেখি, ঘোমটাটা তোলো, মুখখানা দেখি একবার। এই বলে বুলটি দেবী নিশার মাথার ঘোমটা সরিয়ে দেয়। নিশাকে দেখে তাদের পাড়া প্রতিবেশী সকলেই ভীষণ পরিমাণে অবাক হয়, কিন্তু কেউ সরাসরি কিছুই বলতে পারে না। সবাই নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলতে বলতে একে একে বেরিয়ে যায়। পরের দিন সকাল থেকেই জায়গায় জায়গায় নিশাকে নিয়ে শুরু হয় সমালোচনা। সকলেই নিশার গায়ের কালো রং নিয়ে আলোচনা করতে থাকে। দেখলে তো, রূপালী দিদির বৌমার গায়ের রং কি কালো! এত কালো কেউ কিভাবে হতে পারে? ওরকম সুন্দর ফর্সা ছেলের কপালে এরকম কালো পেতনি জুটলো শেষ পর্যন্ত। জানি না বাবা, ওই রূপালী তো অনেক মিথ্যা কথা বলে। বিয়ের আগে একদিন আমার সঙ্গে গল্প করেছিল, বলেছিল ওর হবু বৌমা নাকি দুধের মতো ফর্সা। আর কালকে যা দেখলাম, দুধের রং সাদা হয় নাকি কালো হয় আমি সেটাই বুঝতে পারছি না। এভাবে মিথ্যা কথা বলার কি দরকার ছিল? সেটাই তো, মাথায় ঘোমটা দিয়ে বৌমার মুখ কতদিন ঢেকে রাখবে? একদিনেই তো আসল সত্যটা সকলের সামনে বেরিয়ে এলো। পাড়া প্রতিবেশীর মুখে এরকম নিন্দাজনক কথা শুনে রূপালী দেবী ভীষণ রেগে যায়। সে তার বৌমার কাছে গিয়ে বলে, তোমার জন্য হয়েছে এসব। কালকে বারবার করে বললাম তোমাকে ভালো করে মুখটা ঢেকে রাখো, তোমার জন্য মান সম্মান পুরোপুরি শেষ হয়ে গেল। মা, তুমি একে বকছো কেন? এতে নিশার কি দোষ ছিল বলো তো? সব দোষ এই মুখ পুরিটার। বিয়ের আগে সাদা দুধের মতো ফর্সা মেয়েকে দেখিয়েছিল, আর বিয়ের দিন পুরোপুরি মেয়েটাকেই পাল্টে দিল।
সোনার লোভ দেখিয়ে আমাদের বাড়িতে তামা পাঠিয়েছে, তামা। হ্যাঁ মা, আমি তো সেটাই বলতে চাইছি তোমাকে। এসবের মধ্যে নিশার কোনো রকমের দোষ নেই। আমার নিশার দিদির সঙ্গে বিয়ে হওয়ার তো কথা ছিল, কিন্তু বিয়ের দিনের দিদি বাড়ি থেকে পালিয়ে যায়। ততক্ষণে আমরা বরযাত্রী নিয়ে ওখানে পৌঁছেও গিয়েছিলাম। নিশা তো শুধুমাত্র ওর বাবার মান সম্মান বাঁচানোর জন্যই নিজের জীবনের আত্মত্যাগ করেছে। এটাকে আত্মত্যাগ বলে? এরকম কালো মেয়েকে কেউ কখনোই বিয়ে করতো না। আমার তো মনে হয় এর বিয়ে হচ্ছিল না বলে এর বাবা মা ইচ্ছে করে এই প্ল্যানটা করেছে, আর এরকম কালো মেয়েকে আমাদের ঘাড়ে তুলে দিয়েছে। আমারও তো বিয়ে হচ্ছিল না মা। আমি একজন স্বাভাবিক মানুষের তুলনায় অনেক বেশি মোটা। এত মোটা ছেলেকে আজকাল কোনো মেয়েই তো বিয়ে করতে চায় না। কিন্তু নিশা আমাকে দেখার পর কোনো মন্তব্যই করেনি, আমাকে নিজের বর হিসাবে মেনে নিয়েছে। এ একজন শিক্ষিত মেয়ে, এ চাইলেই বিয়ের দিন আমার সঙ্গে বিয়ে করতে অস্বীকার করতে পারতো, কিন্তু কোনো কিছু না ভেবেই রাজি হয়ে গেছে। তুই কি উল্টো পাল্টা কথা বলছিস রে বাবা? একদিনে এই মেয়েটা তোর মাথা খেয়ে ফেলেছে। তুই মোটা তাতে কি? আমরা তোকে ছোটবেলা থেকে অনেক ভালো মন্দ খাবার খাইয়ে খাইয়ে মোটা করেছি। তুই নিজের খাওয়া দাওয়া কন্ট্রোল করলে, ডায়েট করলে আবার রোগা হয়ে যাবি। কিন্তু এই মেয়েটা কি কালো থেকে কখনো ফর্সা হতে পারবে? ঠিক আছে মা, যা হয়েছে এবার ছাড়ো এসব। আর এরকম করে বারবার নিশাকে বলো না তো, এ কষ্ট পাচ্ছে। কষ্ট? কিসের কষ্ট? যা কষ্ট হওয়ার আমারই হবে। বাড়ির বাইরে আমি বের হতে পারছি না। আমার জায়ের ছেলের বউটা কত ফর্সা, আর আমার বাড়ির বৌমা এত কালো। লোকজন তো শুধু এই নিয়েই আলোচনা করছে। এই মেয়ে শোনো, তুমি আজ থেকে সবসময় মাথায় ঘোমটা দিয়ে থাকবে। তোমার এই কালো মুখ যেন কেউ না দেখতে পায়, আমি বলে দিলাম। ঠিক আছে মা, আপনি যা বলবেন আমি তাই করব। সেদিন থেকে নিশা সব সময় মাথায় ঘোমটা দিয়ে থাকতো। বাড়ির কাজ করার সময়ও তাকে তার মুখ ঢেকে রাখতে হতো। এমনকি মাঝে মধ্যে রূপালী দেবী তার বৌমাকে নিয়ে যখন বাজার করতে যেত, তখনও নিশার মাথায় ঘোমটা থাকতো। এই দেখে তাদের উপর পাড়া প্রতিবেশী সকলেই হাসাহাসি করত। কি গো দিদি, তোমার বৌমা দেখতে অতটাও রূপ সুন্দরী নয় যে সব সময় মুখ ঢাকা দিয়ে বউকে নিয়ে ঘুরে বেড়াও। আমাদের পাড়ার সর্বসেরা সুন্দরী বৌমা হচ্ছে তোমারই জায়ের মেয়ে সায়নী। না না, আসলে আমাদের মধ্যে একটা নিয়ম আছে। আমরা অনেক নিয়ম নীতি পালন করি। বাড়ির বৌমাদের এরকম মুখ খোলা রেখে ঘুরতে নেই, সেই জন্যই আর কি। এই বলে রূপালী দেবী যত তাড়াতাড়ি সম্ভব তার বৌমাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরকম ভাবে সময় কাটতে থাকে। একদিন নিশা যখন রান্না করছিল, তখন সেখানে তার শাশুড়ি মা আসে। সে নিশার মাথায় ঘোমটা না দেখতে পেয়ে ভীষণ পরিমাণে রেগে যায়। এই মেয়ে, তোমার মাথার ঘোমটা কোথায়? তোমার সাহস কি করে হলো? এরকম মুখ ঢাকা না দিয়ে তুমি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছ। এখন হঠাৎ করে যদি বাড়িতে কেউ চলে আসে, তাহলে তোমার এই কালো কুচকুচে মুখ দেখবে? না মা, আসলে বাড়ির কাজ করার সময় মাথায় ঘোমটা দিতে খুব অসুবিধা হয়। বারে বারে শুধু ঘোমটাটা পড়ে যায়, আর আমি বারে বারে ঘোমটা তুলতে থাকি। মাথায় ঘোমটা দিতে যখন অসুবিধা হচ্ছে, তখন মুখে রুমাল বেঁধে রাখো। দরকার পড়লে মুখে কাপড় বেঁধে রাখো, যা ইচ্ছে করো, কিন্তু যেন তোমার মুখ আমি দেখতে না পাই। আর হ্যাঁ, বিকেলে তুহিন আমাদেরকে নিয়ে শপিং মলে যাবে বলেছে। খুব সাবধান, আগেই বলে দিচ্ছি। ভালো করে মুখটা ঢেকেই তবে বাড়ি থেকে বেরোবে। এই বলে রূপালী দেবী সেখান থেকে চলে যায়। বিকেল বেলা বাড়ি থেকে বেরোনোর সময় নিশা তার মুখে একটা কালো রঙের রুমাল বেঁধে নেয়। শপিং মলে গিয়ে রূপালী দেবী বলে, এই যে বৌমা, এখানে কিন্তু আমাদের অনেক চেনা পরিচিত থাকতে পারে, তাই খবরদার মুখ থেকে রুমাল যেন না খুলে যায়। তারা কথা বলছিল, তখনই হঠাৎ রূপালী দেবী তার বড় যা মালতী এবং তার ছেলে ও বৌমাকে দেখতে পায়। আরে ছোট, কেমন আছিস বল? হ্যাঁ দিদি, আমি খুব ভালো আছি। এই ছুটির দিনে ছেলেটা আমাদেরকে শপিং করতে নিয়ে আসলো। তোমরাও তো ফুল ফ্যামিলি চলে এসেছো। বৌমা, এটা আমার বড় যা। নিশা তার শাশুড়ি মায়ের কথা শুনে মালতী দেবীর পায়ে প্রণাম করে। এই দেখে মালতী দেবী তার বৌমা সায়নীকে বলে, বৌমা, তুমি দাঁড়িয়ে আছো কেন? তোমার কাকিমায়ের পায়ে প্রণাম করো। না, আমি এসব প্রণাম করতে পারবো না, সরি। দেখছেন না আমি মিনি স্কার্ট আর হিলস পরে আছি, আর এসব প্রণাম আগেকার যুগে করা হতো, এখন মডার্ন যুগে এসব চলে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো ব্যাপার নয় বৌমা, কোনো অসুবিধা নেই। আর নিশা, তুমি এভাবে নিজের মুখ ঢেকে রেখেছো কেন? আমি শুনেছি তুমি বিয়ের পর থেকে সব সময় মাথায় ঘোমটা দিয়ে থাকো। তোমার মতো মেয়েদের এখনো পৃথিবীতে অস্তিত্ব আছে বলে আমি জানতাম না।
না না, আসলে বিয়ের সময় নিশা মেকআপ করেছিল তো, ওই মেকআপের জন্য এর মুখের অবস্থা খারাপ হয়ে গেছে। মুখে বড় বড় দানা আর পিম্পলস হয়েছে। সেই জন্য ডাক্তার সবসময় মুখ ঢাকা দিয়ে থাকতে বলেছে, যাতে মুখে ধুলো ময়লা না লাগে। হ্যাঁ, নিশ্চয়ই আপনার বৌমা কম দামি মেকআপ ব্যবহার করেছিল, না হলে এরকম তো কারোর সঙ্গে হয় না। আমি তো প্রত্যেকদিন মেকআপ করি, দেখুন আমার মুখে কোনো দানা আছে, একেবারে ক্লিয়ার স্কিন। এরকম ভাবে সায়নী নিশাকে অপমান করতে থাকায় মালতী দেবীর ভালো লাগে না, তাই সে তার ছেলে এবং বৌমাকে নিয়ে অন্যদিকে শপিং করতে চলে যায়। বার্ধক্যজনিত কারণে মালতী দেবী ঠিকমতো হাঁটতে পারত না, সে খুবই আস্তে আস্তে হাঁটাচলা করত। আরে মা, আপনি করছেনটা কি? একটু তাড়াতাড়ি হাঁটতে পারেন না? এখানে শপিং করতে এসেছি নাকি স্লো মোশনে হাঁটতে এসেছি আমরা? চলুন তাড়াতাড়ি, এখন আমরা এসকেলেটরে উঠবো, 5 তলায় যেতে হবে। চলুন চলুন, তাড়াতাড়ি করুন। বৌমা, আমার এই চলন্ত সিঁড়ি দেখলে খুবই ভয় লাগে, আমি চলন্ত সিঁড়িতে উঠতে পারবো না। চলো না, আমরা লিফট দিয়ে উপরে উঠি, না হলে তুমি আমার হাতটা শক্ত করে ধরো, তাহলে আমার আর ভয় লাগবে না। দেখুন, এসব ন্যাকামি আমার সহ্য হয় না, ঠিক আছে? আপনি যেভাবে আসবেন আসুন, আমি উপরে যাচ্ছি, আপনার ছেলে অপেক্ষা করছে। এই বলে সায়নী চলন্ত সিঁড়ির সাহায্যে উপরে উঠে যায়। মালতী দেবী ভয়ে ভয়ে চলন্ত সিঁড়িতে উঠতেই যাচ্ছিল, কিন্তু তখনই হঠাৎ করে সে পড়ে যাচ্ছিল। সেই মুহূর্তে সেখানে নিশা চলে আসে এবং সে মালতী দেবীকে ধরে নেয়। এভাবেই মালতী দেবীর প্রাণ রক্ষা পায়। তাড়াহুড়ো করে মালতী দেবীকে ধরতে গিয়ে নিশার মুখ থেকে রুমাল খুলে পড়ে গিয়েছিল। কাকিমা, আপনি আমার সঙ্গে চলুন। আপনি চলন্ত সিঁড়িতে উঠতে পারেন না যখন, তাহলে কেন উঠছিলেন? আপনি আমার হাতটা ধরুন, আমি আপনাকে উপরে ছেড়ে দিচ্ছি। ঠিক তখনই সেখানে রূপালী দেবী আসে আর তার বৌমাকে দেখে প্রচন্ড রেগে যায়। বৌমা, তুমি মুখ খুলে এভাবে ঘুরছো কেন? আমি তোমাকে বলেছি না তোমার কালো মুখ তুমি কাউকে দেখাবে না। চুপ কর ছোট, তুই এভাবে মেয়েটাকে আর কত অপমান করবি, কত অত্যাচার করবি এরকম একটা নরম মনের মানুষের উপর? আমি চলন্ত সিঁড়ি থেকে পড়ে যাচ্ছিলাম, আর আমাকে বাঁচাতে গিয়েই তোর বৌমার মুখের রুমালটা খুলে পড়ে গেছে। এরকম বৌমা উপরওয়ালা যেন ঘরে ঘরে সবাইকে দেয়। আমার বৌমা ফর্সা হতে পারে, কিন্তু তোর বৌমার মতো ভালো কখনোই হতে পারবে না। ও আচ্ছা, তাহলে আমার নামে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি বদনাম করছেন। আপনিও শুনে নিন, আমার মতো সুন্দরী হট মেয়ে আপনি আর দ্বিতীয় খুঁজে পাবেন না। আমার মতো মেয়েকে সব ছেলেরাই বিয়ে করতে চায়, বুঝেছেন? হ্যাঁ হ্যাঁ সুন্দরী, একদম ঠিক বলেছো। তুমি সত্যিই খুব হট। তোমার তো বিয়ে হয়ে গেছে, তাই আমরা তো আর বিয়ে করতে পারবো না, কিন্তু একদিন আমাদের সঙ্গে ঘুরতে চলো প্লিজ। দেখুন দেখুন, সবাই আমার কেমন প্রশংসা করছে। আমি আপনার এই কালো বৌমার মতো কখনোই হতে চাই না, বুঝলেন? যার দিকে কেউ কখনো ফিরেও তাকায় না। এসব দেখে সায়নীর বর অর্থাৎ মালতী দেবী ছেলে আকাশ প্রচন্ড পরিমাণে রেগে যায়। সে সায়নীর গালে একটা চড় মেরে বলে, বিয়াদব মহিলা, তুমি দেখতে সুন্দর বলে নিজেকে কি মনে করো? তোমার মতো সুন্দরী মেয়েকে বিয়ে করে আমার জীবনটা ছাড়খাড় হয়ে গেল। অনেক হয়েছে, আর নয়। শুধু রূপ থাকলেই হয় না, গুণও থাকা দরকার। আমি তোমার সঙ্গে আর কোনো মতেই থাকতে পারবো না। আমি এবার বিয়ে করলে কালো মেয়েকেই বিয়ে করব। সুন্দরী মেয়ের চেয়ে কালো মেয়েকে বিয়ে করা অনেক ভালো, যে আমার মায়ের খেয়াল রাখবে আর পরপুরুষের দিকে কোনো রকম নজর দেবে না। আকাশের কথা শুনে সায়নী খুব ভয় পেয়ে যায়। সে তার ভুলের জন্য আকাশের কাছে হাত জোড় করে ক্ষমা চায়। আমাকে ক্ষমা করে দাও আকাশ, আমি সত্যিই যা করেছি খুব অন্যায় করেছি। কোনোদিনও ভাবিনি তুমি আমাকে এরকম কথা বলবে। মা, আপনি আমাকে ক্ষমা করে দিন। নিশা, কাকিমণি, আপনারাও আমাকে ক্ষমা করে দিন। এই ঘটনার ফলে রূপালী দেবীও তার ভুল বুঝতে পারে। সে তার বৌমাকে মন থেকে স্বীকার করে নেয়। সেদিনের পর থেকে তার বৌমাকে সে কখনোই মাথায় ঘোমটা দেওয়ার জন্য বলতো না।